শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, এই ইন্টারনেট খুব সমস্যা প্রবলেম করতেছে, একবার কানেক্ট হচ্ছে আর একবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দিই তোমাদের। শুনতে পাচ্ছ তোমরা? রোল 1 আছো? রোল 1? ইয়েস স্যার। হ্যাঁ, 1 ইয়েস স্যার। 2 Sir. Yes, sir. 4 Yes, sir. 5 Yes, sir. 6 7 7 আছো? 8 ইয়েস স্যার। 9 Yes, sir. 10 Yes, sir. 11 Yes, sir. 12 13 Yes, sir. 14 15 Present, sir. 16 ইয়েস স্যার। 17 স্যার Yes, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Present, sir. 19. 20 ইয়েস স্যার। 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 24 25 ইয়েস স্যার। 26 Sir, 24, sir. 26 27 Yes, sir. 28 Sir, 24. Yes, sir. হ্যাঁ দিয়েছি। Okay, sir. 28 Yes, sir. 29 ইয়েস স্যার। 30 30 31 31 32 ইয়েস স্যার। 33 ইয়েস স্যার। 34 35 Yes, sir. 36 36 37 37 38 Yes, sir. 39 39 40 40 41 Yes, sir. 42 42 43 44 Yes, sir. 45 46 Yes, sir. 47 Yes, sir. 48 Yes, sir. 49 49 50 50 50 51 Yes, sir. 52 52 53 54 55 প্রেজেন্ট স্যার। 56 Yes, sir. 57 Yes, sir. 58 58 59 Yes, sir. 60 রোল 14 আসছো? রোল 14 ইয়েস স্যার। কেউ বাদ করছো যারা আসছো? Sir, 16 batch, roll 22. 16 ব্যাচ রোল 22 আর 16 batch, roll 18. 12, 19. 16 ব্যাচ 18 Yes, sir. আর 12, 19. 12 19 আর কেউ বাদ করছো? ঠিক আছে, আমরা এখানে ক্লাস শুরু করি। নেটে খুব প্রবলেম করতেছে, একবার কানেক্ট হচ্ছে আরেকবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যদি আমরা স্টার্ট করি।
আমরা যেটা করছিলাম র মেটেরিয়ালস এন্ড প্রোডাক্ট এই ব্লাস্ট ফার্নেসের, এখন আমরা আজকে যে ক্লাস করবো সেখানে হচ্ছে যে র মেটেরিয়ালস এর প্রোডাক্ট সম্পর্কে আমরা ডিসকাস করবো। এর আগে আমরা র মেটেরিয়ালস ফার্স্ট যে লেকচার ছিল র মেটেরিয়ালস এন্ড প্রোডাক্টস, সেখানে র মেটেরিয়ালস সম্পর্কে ডিসকাস করা হয়েছিল। তারপর সেকেন্ড ক্লাসে ছিল কোক, মানে সেকেন্ড লেকচার অর্থাৎ 11 লেকচার, আর 12 লেকচার যেটা এটা প্রোডাক্ট অর্থাৎ ব্লাস্ট ফার্নেস যখন তুমি প্রোডাকশনে যাবে এখন কি কি প্রোডাক্ট আসবে। একটা হচ্ছে যে পিগ আয়রন, যেটা আমাদের যেটা হট মেটাল, সেটা পিগ আয়রন হিসেবে আমরা পেয়ে থাকি। আর এদিকে আউটপুটের ভিতরে গ্যাসেস আছে আর স্ল্যাগ আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তোমরা কি আমি লেকচার দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ সবাই? সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে যে এই জিনিসগুলাই আমরা জানতে পারবো, এবং জানার সাথে সাথে আমরা দেখবো যে কিভাবে কম্পোজিশন কন্ট্রোল হয়। আসলে এখানে যে জিনিসটা ফোকাস করা হয় হট মেটালের মূলত সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, এইগুলার পার্সেন্টেজটাই করা হয়। এই জিনিসটা জানতে পারবো। তারপর হট মেটাল যখন প্রডিউস হচ্ছে স্ল্যাগ কিভাবে হ্যান্ডেল করতে হয়, এরপরে যে স্ল্যাগটা হয় সেই স্ল্যাগের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় এবং কিভাবে ইউজ করা যাবে। আরেকটা হচ্ছে যে গ্যাসটা বের হচ্ছে সেই গ্যাসটাকে কিভাবে ইউজ করতে পারো। শুরু করি এখানে। যদি দেখো এখানে হট মেটালের যে কম্পোজিশনটা, এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। এটা প্ল্যান্ট টু প্ল্যান্ট, বিকজ দ্য র মেটেরিয়াল ইউজড বিভিন্ন ধরনের ব্লাস্ট ফার্নেস বিভিন্নটা ব্যবহার করা হয়। ডিপেন্ডিং অন দ্য র কম্পোজিশন বা টাইপ অফ দ্য র মেটেরিয়ালস, এই তোমার আউটপুট যেটা আসবে হট মেটাল তার এই কম্পোজিশন তৈরি করবে। যেমন তুমি যদি এখানে দেখো জাপানিজ যে তোমার হট মেটাল প্রডিউস হচ্ছে ব্লাস্ট ফার্নেসে, তার কার্বনের কম্পোজিশনের দিকে তাকাও, এটা অলমোস্ট কাছাকাছি সবগুলো সেম। কিন্তু সিলিকনের দিকে যদি তুমি তাকাও দেখবে যে জাপানে 0.3-0.45, ইউরোপে একই জিনিস, কিন্তু ইউএসএ তে দেখো 0.4 থেকে 0.7, এটা হচ্ছে তোমার সিলিকন কন্টেন্টটা ইউএসএ তে বেশি। এবং ইন্ডিয়ান, আমাদের এই কন্টিনেন্টে ইন্ডিয়ান, আমাদের তো নাই, ইন্ডিয়াতে 0.7 থেকে 1.3, আরো অনেক বেশি সিলিকন। কারণ এখানে যেটা আমরা দেখবো সিলিকন কেন বেশি। ম্যাঙ্গানিজ দেখো, এখানে ম্যাঙ্গানিজ জাপানিটাতে কম, কিন্তু ইউরোপে প্রায় কাছাকাছি একটু বেশি, কিন্তু ইউএসএটাতে ম্যাঙ্গানিজ কন্টেন্টটা বেশি, কিন্তু ইন্ডিয়ানে ম্যাঙ্গানিজ কন্টেন্ট অনেক কম। এই ফসফরাস এখানে দেখো 0.095 to 1.1, এখানেও 0.0, এটাতে ইউরোপটাতে একটু বেশি, ইউএসএ অনেক কম। ইউএসএ তে ফসফরাস অনেক কম, কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি। সবচেয়ে বেশি দেখো ইউরোপ এবং ইন্ডিয়া দুটোতে। আর সালফার কন্টেন্ট এগুলো ভেরি করে যাচ্ছে দেখো, কিন্তু ইন্ডিয়ান যেটা আছে সেটাতে সালফার কন্টেন্ট বেশি। তো এই জন্য এইগুলো একটা কম্পোজিশন তোমাদেরকে দেখানো হলো। তো কম্পোজিশন অফ হট মেটাল যে কথাটা বলছে যে since the composition of hot metal produced in blast furnace depends primarily on the characteristics of the raw materials used, it is necessary to have a close look at the chemistry as well as other features of raw materials. এই কথাটা বললো যে এটা দেখা দরকার। এখন ওভারঅল আউটপুট এন্ড ইনপুট কনসিডারেশন, আমার ইনপুট কি যাচ্ছে আর তুমি আউটপুট কি পাচ্ছ। অর্থাৎ ইনপুট বলতে তোমার এই যে এলিমেন্টগুলো বলা হলো সিলিকা, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, এই চারটা এলিমেন্ট। এখানে কার্বন সমস্যা নেই, কার্বন তো কোক থেকে আসবে, কার্বন কম বেশি হলে সেটা প্রবলেম হয় না। কিন্তু এই জিনিসগুলা আমাদের মেইন এই পি কারণ কম্পোজিশনটাকে কন্ট্রোল করে থাকে। পরবর্তী পি কারণটা যখন তোমার স্টিল প্রোডাকশনে ইউজ করা হয় তখন এইগুলোর উপর বেসিস করে তোমার কিছু এডিশন অথবা এগুলোকে রিমুভ করাইতে হয়। তো এখানে যেটা বলা হচ্ছে, টু এ লার্জ এক্সটেন্ট সিলিকন, manganese, phosphorus, and sulfur content in hot metals are influenced by the amount of input of these elements in the blast furnace. যেমন 6% সিলিকা তোমার এসে থাকে, সিলিকনের মধ্যে সিলিকার সোর্স
অর্থাৎ সিলিকনের সোর্স হচ্ছে সিলিকা থেকে আসে। তাহলে সিলিকা থেকে আসবে, তোমরা এটা জানো র মেটেরিয়ালসে অলমোস্ট 60% সিলিকা থাকে, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে যে কোকের অ্যাশের মধ্যে কোক অ্যাশের মধ্যে 40% আসে। তাহলে সিলিকার সোর্স যেটা সেটা হচ্ছে যে র মেটেরিয়ালস এন্ড কোক। তো বলা হচ্ছে আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যেটা বলা হয় অ্যারাউন্ড 60% of the manganese can come through basic oxygen furnace slag, raw materials evaluation এর ক্ষেত্রে raw materials টাকে যখন বেনিফিকেশন এগুলা এগুলা করা কথা বুঝছো। তো তো এগুলা বেনিফিকেশনটা করা হয়, যেখানে বেনিফিকেশনটা আরো ছোটোর জন্য। এখন যেটা হচ্ছে যে প্যালেটাইজিং বলি আমরা, সিন্টার ফিডে তোমার যদি ব্লাস্ট ফার্নেস অক্সিজেন তোমরা জানো বিওএফ স্ল্যাগ যদি ইউজ করা হয় সেখান থেকে 60% ম্যাঙ্গানিজ আসে, অথবা তোমার ওর যে ফাইন্স গুলো আছে এনি ম্যাঙ্গানিজ ওর ফাইন্স, অর্থাৎ ম্যাঙ্গানিজ ওর যদি তোমার র মেটেরিয়ালস থাকে সেখান থেকে ম্যাঙ্গানিজ আসে। আর আরেকটা হচ্ছে যে সালফার থেকে আসবে, সালফারের মেইন সোর্স হচ্ছে কোক, 90% সালফার কাম ফ্রম কোক and the remaining 10% or less come from oxide feed, অর্থাৎ তুমি আয়রন যে কোর ইউজ করতেছো সেখান থেকে 10% আসবে। আর যে ফসফরাসের কথা যদি চিন্তা করো 65 থেকে 70% ফসফরাস কাম ফ্রম অক্সাইড ফিড, অর্থাৎ র মেটেরিয়ালস, র মেটেরিয়ালস ফসফরাস কন্টেন্টটা বেশি থাকে সেখান থেকে আসবে। আর বাকি যেটা আসে ধরো 30 থেকে 35% কোক অ্যাশ থেকে আসে। এই হচ্ছে তোমার সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার এবং ফসফরাসের সোর্স। এখন এই তোমার আউটপুট, অর্থাৎ এটা হচ্ছে যে ইনপুট, এখন আউটপুট কি হবে এই এলিমেন্ট গুলার, এটা বলা হচ্ছে যে ওভারঅল দেখো 85% of the total silica input gets transformed into silica into slag। তোমার যে সিলিকাটা ইন হচ্ছে সিলিকা 85% তোমার স্ল্যাগে চলে যাবে, আর বাকি 15% সিলিকা তোমার কি হয়ে যাবে রিডিউসড হয়ে সে সিলিকনটা তোমার হট মেটালে চলে যাবে, এটা বলা হবে। আর আর এরপরে সালফারের কি বলা হচ্ছে, ওভার 90% of the sulfur can be removed along with slag if its chemistry and volume are suitably adjusted। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে তোমার সালফার যেটা যদি থাকে তোমার হট মেটালে সেটাকে তুমি রিডিউস করতে পারো, বলছে যে কেমিস্ট্রি এন্ড ভলিউম অফ স্ল্যাগ যদি তুমি যদি অ্যাডজাস্ট করতে পারো 90% তুমি সালফার রিমুভ করতে পারো, এবং বাকি যেটা আছে সেটা হট মেটালে চলে যাবে। কিন্তু তুমি যদি ব্লাস্ট ফার্নেসে এই সালফার রিমুভ করতে যাও তখন দেখা যাবে প্রোডাক্টিভিটি তোমার কমে যায়, কারণ সালফার রিমুভ থেকে স্ল্যাগ বেশি প্রডিউস হবে, তোমার এই মেটালের প্রোডাকশন যেটা সেটা কমে যাবে। When the objective of the blast furnace operation is to increase the productivity with low slag, 60% sulfur goes into the hot metal। সেই জন্য এখানে ব্লাস্ট ফার্নেসের সালফারটাকে খুব বেশি রিমুভ করা হয় না। বলতে গেলে তখন দেখা যায় অনেক একটু রাখতে হবে, তোমার স্ল্যাগের পরিমাণটা বেড়ে যাবে। তো সেই কারণে এখানে সালফারটাকে হট মেটাল একটু বেশি রেখেই শেষ করে দেওয়া হয়। পরবর্তীতে যখন স্টিল প্রডিউস করবে তখন এই সালফারটাকে তখন রিমুভ করা। এরপরে দেখো যে ইয়া হচ্ছে ম্যাঙ্গানিজ যেটা আসছে আর 90% অফ ম্যাঙ্গানিজ ইনপুট ফাইন্ডস ইটস ওয়ে ইনটু হট মেটাল। আর এই ম্যাঙ্গানিজ যেটা আছে সেটা কিন্তু তোমার স্ল্যাগে কম যাচ্ছে, তার 90% তোমার হট মেটালে চলে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবা। আর ফসফরাস, এটা আমরা আগে বলছি ফসফরাস যা আছে পুরোটাই তোমার যা ইনপুট হবে পুরোটাই তোমার হট মেটালে চলে যাবে। এটাকে পরবর্তীতে ফসফরাসটাকে যখন স্টিল প্রডিউস করা হবে তখন ফসফরাসটাকে রিমুভ করা হবে। এরপরে আমরা দেখি যে প্রতিটা ধরে ধরে যেমন সিলিকন কন্ট্রোল, সিলিকনটা
এবার সিলিকা কাউন্টস ইন ব্লাস্ট ফার্নেস ফর্ম, এটা আমরা আগেও বলছি, কোক, অ্যাশ এন্ড কোর মেটেরিয়াল। তো ইন্ডিয়ার একটা এক্সাম্পল বলছে যে ইন্ডিয়াতে তোমার 70% অফ সিলিকা ইনপুট ফ্রম কোক অ্যাশ। কোক অ্যাশ থেকে তোমার 70% তোমার সিলিকা ইনপুট হয়। কিন্তু তোমরা এর আগে দেখছো যে সিলিকনের ওই যে রিডাকশনের জন্য আমরা এটা করছি, সিলিকন ম্যাঙ্গানিজ এগুলো রিডাকশন আমরা করছিলাম। সেখানে বলা হচ্ছিল যে যদি টপ প্রেশার যদি বেশি হয় তাহলে সিলিকনটা হট মেটালে কম যায়। কিন্তু ইন্ডিয়ান যে ব্লাস্ট ফার্নেস গুলা সেগুলো হাই টপ প্রেশার মেনটেন করতে পারে না, না পারার কারণে তখন সিলিকন কন্টেন্টটা তোমার এই হট মেটালে বেড়ে যায়। এই কথাটা এখানে বললো যে ইন্ডিয়ান যে ব্লাস্ট ফার্নেস গুলো সেগুলো হাই টপ প্রেশার যেহেতু ইউজ করতে পারে না, সেজন্য সিলিকন কন্টেন্টটা বেড়ে যায়। এবং দেখা যাচ্ছে যে মোস্ট অফ দা সিলিকা দেখো এখানে যেহেতু কোক এস থেকে আসে, আর কোক এসটা প্রডিউস হচ্ছে টুয়ার এর কাছাকাছি, অর্থাৎ যেখানে অলরেডি আয়রন হয়ে গেছে হট মেটাল, তো সেই জায়গায় যদি প্রচুর পরিমাণে সিলিকা থাকে তাহলে অর্থাৎ যেখানে অলরেডি তোমার লিকুইড আয়রন হয়ে গেছে, হ্যাঁ, তখন সেখানে ওই সিলিকা থেকে তোমার সিলিকনটা ট্রান্সফার হওয়ার যখন সুযোগ বেশি থাকে। কেননা এখানে বলা হচ্ছে কোক অ্যাশ থেকে, কোক অ্যাশ তোমার টোয়ার্স এর উপরে একটু উপরে কোক অ্যাশটা প্রডিউস হয়, আর ওই জায়গায় আবার তোমার লিকুইড মেটাল পাস করতে থাকে থ্রু দা এই অ্যাশ বা থ্রু দা স্ল্যাগ যেটা আছে সেটার মাধ্যমে, তখন তোমার সিলিকনটা ঢুকে যায় বেশি। সেজন্য by considering the raw materials, Indian furnace cannot produce low silicon content in hot metal. ইন্ডিয়ান কন্টিনেন্টে যেটা আছে সেটা সিলিকন কন্টেন্টটা, এই জন্য আমরা ওখানে দেখছি শুরুতেই যে সিলিকন কন্টেন্ট প্রায় 1.3% পর্যন্ত আমরা দেখছিলাম ইয়েতে, ইন্ডিয়ান সবচেয়ে বেশি দেখেছিলাম। এরপরে আসো সালফার কন্টেন্ট। সালফার enters in blast furnace through coke ash. আমরা এর আগে দেখলাম শুরুতে যে ইনপুটে হায়ার কোক কনজাম্পশন রেজাল্টস ইন হায়ার সালফার, যত বেশি কোক কনজাম্পশন বাড়বে তত সালফার ইনপুটটা বাড়বে। এই জন্য desulfurization inside the blast furnace can be deflected in 3 ways. তাহলে এখন অর্থাৎ তোমার কোকের মধ্যে যত বেশি অ্যাশ বেশি থাকবে তত সালফার তোমার কি আসবে, বাড়বে। আর যত বেশি তোমার সালফার বাড়বে, তুমি যদি এটাকে ডিসালফারাইজেশন করতে যাও ফার্নেসের মধ্যে, এর আগে একটু বলা হয়েছিল তোমার স্ল্যাগ বেড়ে যাবে, বেসিসিটি বাড়বে, যেটা আমরা চাই না। বেসিসিটি না, হায়ার বাই হ্যাভিং হায়ার বেসিসিটি বাই রেজিং দ্য হার্ট টেম্পারেচার বেড়ে যাবে। টেম্পারেচার বেড়া মানে হচ্ছে তোমার কোক বার্নিংটা বেড়ে যাবে। কোক বার্নিং যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে যে তোমার কোক কনজাম্পশন বেড়ে যাচ্ছে। তোমার এদিকে ফার্নেসের যেটা বলা হচ্ছে যে প্রোডাক্টিভিটি বা কস্টের দিকে চিন্তা করো, তাহলে কস্টটা বেড়ে যাচ্ছে। সেজন্য কি বলা হচ্ছে, the more is the slag volume, the higher is the basicity and higher is the heart temperature, the better will be the distribution of metal inside the blast furnace. এটা ডিসালফারাইজেশনের জন্য ব্লাস্ট ফার্নেসের জন্য ভালো হবে। কিন্তু বলা দেখো পরে দেখছেন, আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এখানে দেখো তাহলে এটা হচ্ছে যে ফেভারেবল ব্লাস্ট ফার্নেসে তুমি সালফার থেকে কমায় ফেলতে পারো। কিন্তু এরপর স্টেপগুলো পরের কথাগুলো দেখো ইম্পর্টেন্ট। এটা করতে গেলে তোমাকে এডিশনাল হিট লাগবে এবং সেক্ষেত্রে কোক রেটটা বেড়ে যাবে। কোক রেট যদি বেড়ে যায় সালফারও তোমার বেড়ে যাবে। অর্থাৎ সালফার কোক যেহেতু সালফারের মেইন সোর্স হচ্ছে যে কোক, তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি তোমার স্ল্যাগ ভলিউম বেড়ে যাবে, হিটও বেড়ে যাবে, তোমার কোক কনজাম্পশনও বেড়ে যাবে, আবার সালফারও বাড়বে। It is difficult to maintain hot metal sulfur content by controlling the charge composition. তো এখন আবার চার্জ কম্পোজিশন দিয়েও তোমার এটাকে কন্ট্রোল করাটা, সালফার কন্টেন্ট কন্ট্রোল করাটা ডিফিকাল্ট, কারণ চার্জের মধ্যে যে সালফার থাকবে সেটা তোমার কন্ট্রোলে না, এটা তো ওরের ওখানে যেভাবে আছে সেই জন্য যেটা করা হয়, আগে একটু বলা হয়েছে এখন যে এখানে ব্লাস্ট ফার্নেসের মধ্যে সালফারটাকে অত বেশি কমানোর চেষ্টা করা হয় না, হয়তো সামান্য একটু কমানো হয়, বাকিটা ওই অবস্থায় নিয়ে আসা হয়। এক্সটার্নাল ডিসালফারেশন ইজ ডান ডিউরিং স্টিম। সেজন্য যেটা এফেক্টিভ হয়
যে ব্লাস্ট ফার্নেস প্রোডাক্টিভিটি ঠিক রাখার জন্য এবং কোক রেটের অর্থাৎ কোকের কনজাম্পশন কমানোর জন্য তোমার একটা হাই সালফার রেখে এটাকে পিগারনটাকে বের করে ফেলা হয়, করে তখন এটাকে স্টিল মেকিং এর জন্য ইউজ করা হয়। মানে স্টিল মেকিং এর সময় তখন সালফারটাকে রিমুভ করা হয়। এরপরে আসো ফসফরাস কন্টেন্ট অফ হট মেটাল। বলা হচ্ছে ফসফরাস কন্টেন্ট ইন্ডিয়ান ইজ হাই, দেখো 2 থেকে 2.5% come from basically from high phosphorus content. আচ্ছা, আমাদের এখানে স্টিলে ফসফরাস রিকমেন্ডেড কত পার্সেন্ট এটা বলতে পারো তো? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, আরেকবার যদি বলতেন। একটা স্টিলে আমরা যে স্টিল ইউজ করি, নর্মাল স্টিলে ফসফরাস কন্টেন্ট, ফসফরাসটা কি স্টিলের জন্য হার্মফুল না বেনিফিশিয়াল? Harmful, sir. হার্মফুল। তাহলে যদি হার্মফুল যদি হয়ে থাকে তাহলে এই ফসফরাস কন্টেন্ট ম্যাক্সিমাম কতটুকু অ্যালাউ? 0.05. 0.03 ম্যাক্সিমাম ধরো 0.05 0.05 এরকম পর্যন্ত ম্যাক্সিমাম এটা অ্যালাউ করা হয় স্ট্রাকচারাল স্টিলে। স্ট্রাকচারাল স্টিলে তাহলে সেটার তুলনায় তুমি দেখো ফসফরাস কন্টেন্টটা অনেক বেশি থাকে এবং এটা আসে থেকে ফসফরাসের, এর আগে আমরা বললাম এটা হচ্ছে তো তাহলে এখন যেটা আসছে বা এখন ফসফরাস ইন ব্লাস্ট ফার্নেস ক্যানট বি কন্ট্রোল। ফসফরাসটা ব্লাস্ট ফার্নেসের মধ্যে কন্ট্রোল করা যায় না, এবং কারণ এটা হচ্ছে ফসফরাসটা ডাইরেক্ট হট মেটাল দিয়ে কনজিউম করা, হট মেটাল এটাকে কনজিউম করা, অর্থাৎ ফসফরাস যেটা রিডিউস হবে ডিরেক্টলি তোমার পুরোটাই চলে যাবে হচ্ছে হট মেটাল, মানে আয়রনের মধ্যে চলে যাবে। এখন ফসফরাস যদি আয়রনের মধ্যে চলে যায়, এটা যদি রিমুভ করতে হয়, কিভাবে রিমুভ করতে হবে? তোমরা তো এটা করে ফেলছো, কিভাবে রিমুভ করতে হয়? স্যার ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম দিয়ে, স্যার। ক্যালসিয়াম অক্সাইড। কি ধরনের অ্যাটমসফিয়ার দিতে হয়, এনভায়রনমেন্ট দিতে হয় ফসফরাস বলে? বেসিক। বেসিক, সেটাই। তোমার একটা বেসিক এনভায়রনমেন্ট তোমার দিতে হবে, বেসিক এনভায়রনমেন্ট। তো বেসিক এনভায়রনমেন্ট দিতে গেলে ব্লাস্ট ফার্নেস কি একটা বেসিক এনভায়রনমেন্ট না অ্যাসিড এনভায়রনমেন্ট? স্যার এসিডিক। অ্যাসিডিক। সেই জন্য ব্লাস্ট ফার্নেসে এটা সম্ভব হয় না। সেই জন্য বলা হচ্ছে ফসফরাস ইজ রিমুভড ডিউরিং স্টিল প্রোডাকশন বাই অ্যাপ্লাইং ডিফসফরাইজেশন টেকনিকস। তখন স্টিল প্রোডাকশনের সময় তোমার এই ফসফরাসটাকে রিমুভ করতে হবে, এবং এটা আলাদাভাবে তোমার ইউনিট করতে হবে। বাংলাদেশে আচ্ছা ইন্ডাকশন ফার্নেস যেগুলো ইউজ করা হচ্ছে এগুলো অ্যাসিডিক না বেসিক? এটা তো পড়ে ফেলছো তোমরা, তাই না? ফার্নেস গুলো সার্ভ করাইছেন না? বাংলাদেশে তো স্টিল প্রডিউস হচ্ছে আর্ক ফার্নেস তো শুধুমাত্র দুটো জায়গায় আছে, তোমরা জানো, একেএসএ আউটফের স্টিল, আর একটা হচ্ছে যে জিপিএসএ, এই দুটো জায়গায় দেবে। বাকি যত স্টিল মিল আছে সব জায়গায় হচ্ছে ইন্ডাকশন ফার্নেস। তো ইন্ডাকশন ফার্নেসের এনভায়রনমেন্টটা কি তোমরা কি জানো এটা? স্যার এটা মনে হয় বেসিক ছিল। অন্যরা এটা মানে তোমাদের এটা পড়ানো হয়েছে? স্যার পড়াইছেন? স্যার না, স্যার, এখনো ইন্ট্রোডাকশন হয়েছিল খালি, কিন্তু বেশি ডিপে পড়ি নাই, এখনো ডিটেলসে পড়ি নাই। ফার্নেস গুলো পড়ানো এখনো শুরু হয়নি? ফার্নেস এখনো স্যার পড়াননি? না স্যার, মানে এখনো স্যার সবগুলো পড়ার নাই স্যার ডিটেলস, কারণ স্যার স্যার একটু কয়েকটা ক্লাস ক্যান্সেল গেছে তো স্যার, এই জন্য স্যার। হ্যাঁ, এখন এখন কি পড়াচ্ছেন স্যার, তাহলে আমি বুঝতে পারবো। স্যার নেক্সট ক্লাস তোমরা স্টিল এখন- মেকিং প্রসেস পড়াবে স্যার। হ্যাঁ, স্ল্যাগ স্যার কাইনেটিক্স পড়তেছিলাম আমরা। ও আচ্ছা, ঠিক আছে, সামনে এটা পড়াবে, এখনো আসেনি। এমনি জেনে রাখুন যে ইন্ডাকশন ফার্নেসের এনভায়রনমেন্ট যেটা নর্মালি ইউজ হয় হচ্ছে অ্যাসিডিক, বুঝছো? ইন্ডাকশন ফার্নেসে তোমার ফসফরাস রিমুভ করা যায় না। আমাদের যে ইন্ডাকশন ফার্নেস আছে আমাদের দেশে, এটাতে করা যায় না। বেসিক লাইনিং লাগে, বেসিক এনভায়রনমেন্ট লাগে তোমার ফসফরাস রিমুভ করার জন্য। আচ্ছা, যাই হোক, এখন এইগুলো হচ্ছে তোমার আমরা কম্পোজিশন সম্পর্কে ডিসকাস করলাম। এখন হট মেটাল হয়ে গেল, এখন এই হট মেটাল এবং স্ল্যাগকে তুমি কিভাবে রিমুভ করবা? ট্যাপিং অফ হট মেটাল এন্ড স্ল্যাগ। হট মেটাল ইজ রিমুভ বাই ওপেনিং। এখন ট্যাপ হট মেটাল তোমরা দেখছো যে এটা সামনের ক্লাসে দেখানো হবে।
ব্লাস্ট ফার্নেসের একদম নিচে যে তোমার সব বটমে একদম বটমে তোমার একটা লেয়ার পর্যন্ত তোমার কি জমা হয়, তোমার ইয়ে হয় হট মেটাল, তাই না? অর্থাৎ এই লিকুইড মেটাল, এর উপর হচ্ছে স্ল্যাগ। হ্যাঁ, তো এখন লিকুইড মেটাল ওখানে একটা ট্যাপ হোল থাকে, এই ট্যাপ হোলটা তোমার কোথায় থাকে, হুইচ ইজ পেরিফেরাল ওপেনিং ইন দ্য আপার পার্ট অফ দ্য হার্টের উপরের দিকে, অর্থাৎ লিকুইড মেটাল যে থিকনেসের থাকবে তার একটু উপরের দিকে এটা থাকে। এবং এই এটাকে নর্মালি তোমার এটা বন্ধ রাখা হয়, ক্লোজ রাখা হয় কিন্তু ফায়ার ক্লিন মিক্স দিয়ে। হ্যাঁ, এটাকে বন্ধ রাখা হয়। তারপর এটা বলা হচ্ছে যে ট্যাপিং এর আগে বলা হচ্ছে 2-3 ঘন্টা পর পর ট্যাপিং করা হয়, 2-3 ঘন্টা পর্যন্ত ওয়েট করে যখন হট মেটাল যখন এখানে স্টোর হয়, বেড়ে যায়, ওই লেয়ার পরিমাণ চলে আসে, তখন ওই যে ওর যেটা ব্লক ছিল সেটাকে একটা প্রেস দিয়ে তোমার এটা ভেঙে দেওয়া হয়। ভেঙে দিলে এটা যখন ওপেন হয়ে যায় তখন হট মেটালটা করতে থাকে। কথা বুঝছো? এখন ওয়ান্স ট্যাপিং ইজ কমপ্লিটেড, বলা হচ্ছে যখন একবার ট্যাপিংটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ হট মেটালটা ওই ভোল্টটা যে লেভেল আছে সে পর্যন্ত বের হয়ে গেল, পুরাটা তো আর বের হয় না, তো যে পর্যন্ত হয় সে পর্যন্ত বের হয়ে গেল, তখন বলা হচ্ছে যে এটাকে আবার তোমার এই ফায়ার ক্লিন মিক্স দিয়ে তোমার আবার এটা বন্ধ করা হয়। তো যেটা বলা হচ্ছে যে এই এবং একইভাবে স্ল্যাগ যেটা এই তোমার আয়রনের ট্যাপ যেটা তার একটু উপরে যে তোমার স্ল্যাগ হোলটা থাকে, যেহেতু লিকুইড মেটালের উপর অর্থাৎ হট মেটালের উপর স্ল্যাগটা ভাসতে থাকে, একইভাবে তোমার ইরিডিক্যালি তোমার এই স্ল্যাগটাকেও হোলটাকে বন্ধ করা থাকে। তারপর সেখানে এখানে যেখানে আয়রন এর হোলটাকে তোমার কিছুক্ষণ পর খুলে 2-3 ঘন্টা পর খুলে রিমুভ করা হয় আয়রনটাকে, ঠিক স্ল্যাগ হোলটাকেও এভাবে করা হয়। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে লিকুইড মেটালের চাইতে স্ল্যাগের ভলিউম বেশি হয়, স্ল্যাগ ভলিউম ইজ রিলেটিভলি হাই এন্ড ইউজুয়ালি দেখা যাচ্ছে যে তুমি একবার যখন লিকুইড মেটাল ট্যাপ করতেছো সেখানে দুবার তোমার স্ল্যাগটাকে ট্যাপ করা হয় একই সময়ে। ধরো 1 ঘন্টা পর পর যদি তুমি 2 ঘন্টা পর যদি লিকুইড মেটাল ট্যাপিং করো তাহলে স্ল্যাগ হচ্ছে 1 ঘন্টা পর পর তোমার ট্যাপিং করা হয়। এবং হচ্ছে স্ল্যাগ হোল ইজ মেড বাই ফিক্সিং এ ওয়াটার কুলড কপার রিং ইন দ্য ফার্নেস শেল। এটা বলা হচ্ছে যে ওই স্ল্যাগ হোল যেটা সেখানে একটা ওয়াটার কুল তোমার কপার রিং থাকে, কুলিং যাতে সবসময় যেহেতু এটা রিপিটেডলি 1 ঘন্টা পর পর ট্যাপিং করা হয়। এবং এটা বলা হচ্ছে যে কয়েক দিন অথবা কয়েক মাস পর এই রিংটাকে তোমার চেঞ্জ করা হয়। তাহলে মূলত যেটা দেখা গেল যে আমরা এটা যদি এটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু 2 ঘন্টা পর পর তোমার লিকুইড মেটালটাকে ট্যাপিং করা হয় আর 1 ঘন্টা পর পর স্ল্যাগটাকে ট্যাপিং করা হয়। এভাবে করে তোমার হট মেটালটা রিমুভ করা হয়। দ্য হট মেটাল এন্ড স্ল্যাগ ট্যাপ আর কালেক্টেড in separate ladles. Obviously, some amounts of snacks always flows out through the iron much. আবার এই যদি এটা আলাদাভাবে করা হয় কিন্তু আয়রনের সাথে কিছু স্ল্যাগ চলে আসে। হ্যাঁ, কারণ এত ক্রিটিক্যালি জিনিসটাকে মেনটেন করা যায় না। তখন তুমি ওই আয়রন যখন থাকবে, আয়রন শুরুর দিকে তো আয়রন থাকবে, পরবর্তী আয়রনের লেয়ারটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে ট্যাপে দিয়ে তখন সেখানে স্ল্যাগ চলে আসে। তো সেই জন্য বলা হচ্ছে সিস্টেম অফ গেটস ইজ প্রোভাইডেড উইথ দ্য স্ল্যাগ মেটাল রানার সেখানে যাতে এটা স্ল্যাগটা যদি কম যেতে পারে সেই জন্য সেখানে যেটা করা হয় যে তোমার তোমার গেট ইউজ করা হয় যাতে তোমার স্ল্যাগটাকে আটকে রাখে। এরপরে যখন এটা ট্যাপিং হলো এখন এটাকে হ্যান্ডেল করবে কিভাবে, যেমন হট মেটাল ইজ কালেক্টেড ইন ওপেন ল্যাডেল, যদি ওপেন ল্যাডেল হয় 60 থেকে 80 টনস, আর যদি এটা ক্লোজ ল্যাডেল হয় যেটা টর্পেডো ল্যাডেল বলা হয় 150 থেকে 300 টন। আমাদের দেশে যে ব্লাস্ট ইন্ডাকশন ফার্নেস যেটা আছে, তোমরা তো তোমরা কি কোনো ইন্ডাস্ট্রি ভিজিট করেছো এর মাঝে? না স্যার। করো নাই? আমাদের দেশে তোমার কি জানা আছে যে ইন্ডাকশন ফার্নেস যেগুলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি কতটুকু? হ্যাঁ, স্যার জানা নেই। জানা নাই। আমার নলেজে যতটুকু আছে 40 থেকে 50 টন পর্যন্ত, তাও খুব সম্ভবত বিএসএলএন এর যে নিশ্চয় প্রজেক্ট সেখানে সম্ভব। আর বাকি সবই হচ্ছে ধরো 20-30 এরকম আছে।
আর কিছু আছে, হ্যাঁ 20, 30, 35 এই রেঞ্জের আছে মানে। এবং সেখানে ধরো স্টিল প্রডিউস করতে গেলে 1 ঘন্টার অ্যারাউন্ড 1 আওয়ার লাগে অর্থাৎ একটা হিট নামাতে গেলে বেস্ট এগুলো তো কন্টিনিউয়াস না। আর এখানে তুমি এটা বুঝলাম কম্পেয়ার করার জন্য দেখো একটা ল্যাডেল, দেখো ল্যাডেলের একটা কত 60 থেকে 80 টন হয়। আর টর্পেডো ল্যাডেল, এটার যে ছবিটা দেখতেছি সেটা টর্পেডো ল্যাডেল। এই যে টর্পেডো ল্যাডেলে কেন বেশি রাখা হয়, ওপেন ল্যাডেলে তোমার তুমি যখন ভাববা এটা কিন্তু এটা হিটটা লস হয়ে যায় বেশি, এগুলো ওপেন হিট লস হলে লিকুইড মেটালটা তোমার এখানে যদি সলিড হয়ে যায়, তুমি যদি এটা কিন্তু মোল্ডে যদি পোর না করতে পারো, তাহলে তখন তো ল্যাডেলও নষ্ট হবে, তোমার এটাকে আবার রিমেক করতে হবে, সেখানে আরেকটা সমস্যা। হ্যাঁ, এটা একটা প্রবলেম হয়ে যায়। সেজন্য এই এই যে ট্রান্সফারিং ল্যাডেল যেটা, সেখানে পারপাস হয় যেটা এমন ভাবে যে এখানে লিকুইড মেটালটা লিকুইড থেকে যতক্ষণ না এটাকে এখান থেকে ক্লিয়ার করানো হবে, ক্লিয়ার কি করা হবে, এটাকে মোল্ডে পোর করা হবে। অর্থাৎ পি কারণ দেখছো না, পি কারণ কখনো দেখছো সরাসরি? না স্যার, পি কারণ তোমরা দেখছো? না স্যার। দেখো নাই। পি কারণ কত হবে তোমার? 15 কেজি বা 20 কেজি এরকম ওজনের, এত হবে না, 15 কেজি অ্যারাউন্ড এ ধরনের ছোট ছোট শেপের একটা ইয়া থাকে। তো এগুলো ওই হট মেটালটা দিয়ে ওরকম মোল্ডে তোমার পোর করা। তো এখানে এই জন্য আবার এখানে তাকে লাইনিংও আছে, এই জন্য এটা শীতটাকে ধরে রাখার জন্য 150-300 টন এটা কম না। আবার এখানে যখন লিকুইড মেটালটা করতে থাকে ইম্প্যাক্ট করে এই যে লাইনিংটাকে যাতে ওয়ার আউট করে না ফেলতে পারে, এখানে স্পেশাল লাইনিং ইউজ করা। হ্যাঁ, তো এখানে যেরকম 200 টন torpedo can easily transfer 300 tons hot metal before relining. 300,000 বলা হচ্ছে যে এই যে লাইনিংটা আবার চেঞ্জ করতে হয়, এটা লাইনিংটা আস্তে আস্তে তোমার ওয়ার আউট হয়ে যায় হাই টেম্পারেচারে। 200 ক্যাপাসিটি যদি হয় তাহলে বলা হচ্ছে যে এটা 300,000 টন ট্রান্সফার করার পরে তুমি এই লাইনিংটাকে আবার চেঞ্জ করতে হবে। এই গেল আমরা হট মেটাল কিভাবে আমরা ফান্ডাস থেকে বের করে এটাকে নিয়ে যাবো এটা। এরপরে আসো ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ এন্ড ইটস ইউটিলাইজেশন। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগটা কেমন হয়, তার ক্যারেক্টারিস্টিক্স কি, এবং ব্লাস্ট ফার্নেস স্ল্যাগটা তুমি কোথায় ইউজ করতে পারো। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের যে টিপিক্যাল অ্যানালাইসিস সেটা হচ্ছে যে এরকম, যে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের মধ্যে তোমার ক্যালসিয়াম অক্সাইড থেকে 40 থেকে 45%, সিলিকা থেকে 35 থেকে 40%, ম্যাগনেসিয়াম অক্সাইড 5 থেকে 12%, আর অ্যালুমিনা 12-20%, আয়রন থেকে 1 থেকে 2%। আয়রন খুব কম থাকে। স্ল্যাগ কম্পোজিশন এটা ভেরি করবে ওই যে বার্ড এন্ড র মেটেরিয়ালস এর উপর। মোল্টেন ব্লাস্ট ফার্নেস স্ল্যাগস যেটা 1300 ডিগ্রি উপরে এটা তোমার লিকুইড থাকে, আর কোল্ড র্যাপিডলি টু ফর্ম গ্লাসি ফিলস, এটাকে খুব র্যাপিডলি যদি ফুল করা গ্লাসি ফিলস হয়। এবং বলা হচ্ছে যে দিস স্ল্যাগ ইজ ইউজড অ্যাজ অ্যাডিটিভস টু ক্লিনকার ইন সিমেন্ট প্রোডাকশন। তোমরা সিমেন্ট যেটা দেখে থাকো, সিমেন্টে কিন্তু এক সার্টেন পোর্শন অফ তোমার ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ইউজ করা হয়, এবং সেই স্ল্যাগটা হয় হচ্ছে তোমার এই গ্লাসি ফেজ অফ অ্যামরফাস যেটা স্ল্যাগ, সেটা এটাকে যখন তুমি র্যাপিড কুল করো এটা গ্লাসি ফেজ হয়ে যায়। এই তোমার সিমেন্টের সিমেন্টের একটা বড় একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে যে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, এবং সেই স্ল্যাগটা হচ্ছে যে তোমার অ্যামরফাস স্ল্যাগ অথবা গ্লাসি ফেজ যেটা, সেটা এটাকে র্যাপিড করা হয়। Slack characteristics in the PSS for a smooth operation of blast furnace, the basicity কি জিনিস তোমরা এটা দেখছো, of slag should be maintained 1.2 or 1.4 respectively. বলা হচ্ছে যদি ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকার রেশিওটা 1.2 অথবা এটা যদি হয় 1.4, এটা তোমার স্মুথলি রান করার জন্য স্মুথ। যদি এর থেকে বেশি হয় তখন দেখা যাবে যে তোমার এই বেসিসিটি বেশি হলে তখন তোমার যে এফেক্টিভ যেটা আছে অপটিমাম সেটা আসতে পারে। অ্যালুমিনা কন্টেন্ট শুড নট এক্সিড 18%। আবার অ্যালুমিনা কন্টেন্টটা তোমার 18% বেশি হওয়া যাবে না, অথবা 12%। তাহলে এটা তোমরা একটু মনে রাখবা, স্মুথ অপারেশনের জন্য বেসিসিটি কত হওয়া লাগবে এবং অ্যালুমিনার পার্সেন্টেজ কত। হাই অ্যালুমিনা স্ল্যাগস হ্যাভ হাই ভিসকোসিটি। অ্যালুমিনা কি করে, ভিসকোসিটি বাড়িয়ে দিবে। ভিসকোসিটি মানে স্ল্যাগিশ হয়ে যাবে, তাই না? এটা যথেষ্ট লিকুইড থাকবে না, which hampers desulfurization. এখন এটাকে যদি এরকম অ্যালুমিনিয়াম যদি কোনো কারণে বেশি হয়ে যায়, তাহলে এটাকে আবার ভিসকোসিটি কমানোর জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাড করা।
বলা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ অ্যাডেড টু রিডিউস দ্য স্ল্যাগ ভিসকোসিটি। এগুলো তোমাদেরকে স্ল্যাগ সম্পর্কে যখন পড়ানো হয়েছিল, স্ল্যাগ কাইনেটিক্স বা স্ল্যাগের রিঅ্যাকশন, ওই যে ফেজ ডায়াগ্রাম দিয়ে সেখানে এগুলো বলা হয়েছিল। তোমরা একটু এটার সাথে যদি ওইটা লিঙ্ক করো তাহলে বুঝতে পারবা। বাট ইনক্রিজ দ্য স্ল্যাগ ভলিউম, কিন্তু এটা তুমি ম্যাগনেসিয়াম অ্যাড করলে তোমার স্ল্যাগ ভিসকোসিটি বেড়ে যাবে, কিন্তু তোমার স্ল্যাগ ভলিউমটা আবার বেড়ে যাবে। স্ল্যাগ ভলিউম যদি বাড়ে তাহলে তোমার ফার্নেসের আবার প্রোডাক্টিভিটিটা কমে যাবে এবং কোক রেটটা বেড়ে যাবে। তো এই জন্য যেটা করা হয় যে আসলে এই তোমার হাই অ্যালুমিনিয়াম যেটা, সেটা না, এটা লো অ্যালুমিনিয়াম রাখা হয় সবসময়, অ্যালুমিনিয়াম ফিক্সড। এই কথাটাই এই প্যারাতে এই অংশে বলা হয়। Alumina combines with flux and other constituents form two minerals in blast furnace. Alumina তোমার কি করে দুটো হয়, যেমন এখানে জেলেনাইট যেটা বলা হয় যে 2 ক্যালসিয়াম অ্যালুমিনা, এটা বেসিসিটি 1.9, যেটা তোমার এখান থেকে বেশি। আরেকটা হচ্ছে যে অ্যানোথাইট, এটা ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনা, তারপর হচ্ছে তোমার 2 সিলিকা, বেসিসিটি হচ্ছে 0.5, এটা আবার কম। হ্যাঁ, এই দুই ধরনের তোমার তৈরি করে, মিনারেল তৈরি করে অ্যালুমিনা অন্যান্য এর সাথে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্মস টু মিনারেলস, একটা হচ্ছে যে অ্যাক্টিওমানাইট, 2 ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড সিলিকা found in low alumina containing slag, and monoxide are calcium magnesium oxide and silica. Acceptable viscosity of blast furnace are obtained with either, এই কথাটা তোমরা মনে রাখবা যে acceptable viscosity 1.2 অথবা 1.4, এটা যদি এর কাছাকাছি পেতে চাও তাহলে ম্যাগনেসিয়াম কন্টেন্টটা হতে হবে 5 থেকে 10%। হ্যাঁ, যদি ফর স্ল্যাগ কন্টেনিং আপ টু 20% অ্যালুমিনিয়াম যদি থাকে তোমার স্ল্যাগে, তাহলে 5 থেকে 10% ম্যাগনেসিয়াম আসবে। এই জিনিসটা তোমরা মনে রাখবা। একটা হচ্ছে যে এখানে বাকিগুলো তো এগুলো থাকবেই, কিন্তু স্পেশাল যে জিনিসটা একটু আমরুল হিসাবে এই জিনিসটা এগুলো মনে রাখবা। আর এখানে লাস্টে এখন ব্লাস্ট ফার্নেস স্ল্যাগটা কিসে ইউজ করা হয়? ব্লাস্ট ফার্নেস স্ল্যাগটা যেটা বলা হচ্ছে যে এয়ার কুল স্ল্যাগ, যেটা নর্মাল এয়ার কুল করা হয়, এটাকে ক্রাশ করা হয়, ক্রাশ করে সাইজ, বিভিন্ন সাইজ করা হয়, সেপারেট করা হয়, ইউজড অ্যাজ ফিডার বিটুইন রেল রোড স্লিপার্স। তোমরা রেল লাইনের মাঝখানে যে স্লিপার্স আছে সেখানে ইউজ করা হয়, অ্যাজ এ কনস্টিটিউশন অফ পোর্টল্যান্ড সিমেন্ট, কনস্ট্রাকশন, মিনারেল উডস, গ্লাস স্যান্ড, সিরামিক ওয়্যার, এগুলোর জন্য ব্যবহার করা হয়। আর ওয়াটারপ্রুফ গ্লাসি slag is used as additives of cement due to its hydraulic property. Even 50-55% slag is used if it has appropriate properties. বলা হচ্ছে যে 50-55% slag তোমার ইউজ করা হয় এই সিমেন্টের সাথে। Expanded or lightweight slag is foam. বলা হচ্ছে যে যেগুলা স্ল্যাগটা একটু ডেনসিটি কম হবে, এগুলাকে foam করা হয়। Foam product obtained when molten slag is expanded by using control techniques of water and air or steam for cooling. অর্থাৎ স্ল্যাগের মধ্যে দিয়ে তুমি যদি এয়ার পাস করো, তারপর স্টিম পাস করাও, তখন দেখা যাবে যে অথবা ওয়াটার পাস করো, তখন এটা ফোমিজ স্ট্রাকচার চলে আসবে, অর্থাৎ একটা লাইট ওয়েট একটা ফোমের মতো স্ল্যাগ গুলো আসবে। এবং এই স্ল্যাগ গুলা কৃষি ইউজ করা হয়, ক্যান বি ইউজড ফর মেকিং ফ্লোর টাইলস, ব্রিক্স, কার্টেন ওয়ালস, বিল্ডিং ব্লকস। এগুলা এই স্ল্যাগ গুলাকে তখন ক্রাশ করে ফেলা হয়, ক্রাশ করে পাউডার করে তখন এগুলা সিন্টার করে আবার ফ্লোর টাইলস, ব্রিক্স, বিল্ডিং ব্লকস, এই জিনিসগুলো ইউজ করা হয়। এই আমরা গেলাম স্ল্যাগ, প্রথম গেলাম হট মেটাল স্ল্যাগ। এখন আমরা চলে আসি গ্যাস, অর্থাৎ ব্লাস্ট ফার্নেসের আরেকটা প্রোডাক্ট হচ্ছে তোমার গ্যাস বের হবে, এবং গ্যাস থেকে কম্পোজিশন থেকে আমরা দেখবো গ্যাস যখন বের হবে তার সাথে একটা ডাস্ট থাকে সবসময়। The gas with dust that exit from the top of any blast furnace contains some amount of carbon monoxide. This carbon monoxide, the dust referred to as flue dust, contains specifically iron oxide. মনে রাখবা যেটা এই ডাস্ট যেটা সে বেসিক্যালি আয়রন অক্সাইড এবং কার্বন, carbon major portion থাকে। The exit cleaned blast furnace gas is used as fuel in the downstream and upstream facilities of an steel plant. বলা হচ্ছে যে তোমার যখন এগুলা ডাস্ট ফ্রি হয়ে যাবে, সেই গ্যাসটাকে তোমার ফুয়েল গ্যাস হিসেবে ইউজ করা হয়। ব্লাস্ট ফার্নেস গ্যাস ক্যান বি মিক্সড উইথ রিচার কোক ওভেন গ্যাস। তোমরা কোক ওভেন গ্যাস এটা জানো, যখন কোলকে কোকে কনভার্ট করা হয়
তখন সেখান থেকে যে গ্যাসটা করা হয় সেটা আসলে ফুয়েল গ্যাস হিসেবে অনেক রিচ, এটা আমরা গত ক্লাসে দেখছি, এটা ক্যালোরিফিক ভ্যালু অনেক। এটার সাথে ব্লাস্ট ফার্নেসের ক্লিন যে গ্যাসটা আছে এটা মিক্স করা যায় এবং ক্যান বি ইউজড ইন প্লান্ট পাওয়ার জেনারেশন প্লান্টে তোমার ইউজ করা যায়। পাওয়ার জেনারেশন প্লান্টে এটাকে আবার হিট করা হয়, হিট করলে ওখানে ওয়াটারটাকে স্টিম করা হয়, সেই স্টিমটাকে টারবাইনের মধ্যে দিয়ে পাস করে পাওয়ার জেনারেট করা হয়। এখানে তুমি যদি দেখো কম্পারিজনের জন্য এখানে একটা টেবিল দেওয়া আছে যে ব্লাস্ট ফার্নেস গ্যাস যেটা ক্লিন গ্যাস আছে তার কম্পোজিশনটা দেওয়া আছে এবং এখানে তোমার ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে। দেখো হাইড্রোজেন 3.7, কার্বন মনোক্সাইড 26.3 আর কার্বন ডাই অক্সাইড 12.9। এই টিপিক্যাল একটা অ্যানালাইসিস দেওয়া হলো। মিথেন 9, মিথেন 9, এখানে অক্সিজেন এখানে 0 আর এর ক্যালোরিফিক ভ্যালু যেটা আসতেছে সেটা হচ্ছে যে 3.9 পার মিটার কিউবে গ্যাস। এরপর প্রডিউসার গ্যাস কোকোভেন গ্যাসের দিকে দেখো। কোকোভেন গ্যাস হচ্ছে যে যেটা আমরা এই কোকোভেন গ্যাসের সাথে কম্পেয়ার করব। এখানে হাইড্রোজেন 57, কার্বন মনোক্সাইড 5.9, মিথেন 29.7 থাকে, 1.1 থাকে ইথেন, তারপর নাইট্রোজেন 0.7, নাইট্রোজেন কম, কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইড 1.5 অনেক কম থাকে। এটা ক্যালোরিফিক ভ্যালু। তখন এটার সাথে মিক্স করে তখন এটা পাওয়ার প্ল্যান্টে ইউজ করা যেতে পারে। আর বিভিন্ন ন্যাচারাল গ্যাসের কম্পারিজনটা দেখো, এটা বেশি ন্যাচারাল গ্যাস, এই যে ন্যাচারাল গ্যাসের মিথেন সবচেয়ে বেশি থাকে, তারপরে ইথেন থাকে, নাইট্রোজেন তার ক্যালোরিফিক ভ্যালু সবচেয়ে বেশি 38। এখন তোমার ক্লিনিং করার জন্য যেটা বলা হচ্ছে, এই জন্য ব্লাস্ট ফার্নেস যে অবস্থায় এটা যদি আকাশে ছেড়ে দেওয়া হয়, এয়ারে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আশেপাশে তোমার পুরো এনভায়রনমেন্ট এরিয়া করবে, সেজন্য ক্লিন করতে হয়। ব্লাস্ট ফার্নেস প্রডিউসেস গ্যাস বিটুইন, দেখো 1400 1500 to 1700 নর্মাল মিটার কিউব পার টন হট, মানে এক টন হট মেটাল তৈরি করতে গেলে যে পরিমাণ গ্যাস হবে তার পরিমাণটা হচ্ছে এরকম 1500 থেকে 1700 মিটার কিউব। এন্ড দ্য ক্যালোরিফিক ভ্যালু, এই প্রতি মিটার কিউবের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 3500 থেকে 400 4000 4000 কিলো জুল, হ্যাঁ, প্রতি ইয়ার থেকে। তাইলে এখন বলা হচ্ছে এই যে এনার্জি এখান থেকে এই পার মিটার কিউব করলে এটা থেকে 1500 সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে যে এনার্জি হয়, দিস এনার্জি ইজ অ্যাবাউট 1/3 অফ দ্য টোটাল এনার্জি ইনপুট ইনটু দ্য এনি ব্লাস্ট ফার্নেস। এখান থেকে যে এনার্জি তুমি পাও ব্লাস্ট ফার্নেস গ্যাস থেকে, সেটা বলা হচ্ছে যে তোমার ব্লাস্ট ফার্নেসের জন্য যতটুকু এনার্জি দরকার হয় তার 1/3 হচ্ছে যে তুমি এখান থেকে পেতে পারো। ব্লাস্ট ফার্নেস গ্যাস কন্টেইনস 40 থেকে, এগুলো তোমরা ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে, যে কন্টেন্স 40 থেকে 50 কেজি টন হট মেটাল, যেটা বলা হয় পার টন হট মেটাল সলিডস, মানে এক টন হট মেটালে ব্লাস্ট ফার্নেস গ্যাসের যে সলিড থাকবে তার ওয়েট হবে হচ্ছে 40 থেকে 50 কেজি। when it exits from the blast furnace with 150 20 grams, তখন ব্লাস্ট ফার্নেসের লিকুইড অনেকটা বেড়ে যাবে। দ্য ক্লিনিং অফ ব্লাস্ট ফার্নেস গ্যাস ইজ ম্যান্ডেটরি। এটা তুমি চিন্তা করো, এক টনে যদি এই পরিমাণে বের হয়, এটা যদি এয়ারে যায়, আশেপাশে এনভায়রনমেন্ট হবে, অতএব এটা ক্লিনটা মাস্ট। এখন ক্লিন কিভাবে করা হয়, দুই ধরনের, একটা হচ্ছে যে ওয়েট টাইপ ক্লিনার আর একটা ড্রাই টাইপ। ওয়েট টাইপ ক্লিনিং, এটা কি করা হয়, প্রথমেই গ্যাসটাকে নিয়ে আসা হয় এখানে একটা ডাস্ট ক্যাচার, এখানে তোমার একটা লো প্রেশার, হাই প্রেশার থেকে লো প্রেশার চলে আনা হয়, বলে এটা যখন এক্সপান্ড করে গ্যাসটা, তখন এর মধ্যে যে বড় বড় পার্টিকেল গুলা আছে সেগুলা সেপারেট হয়ে যায়, হয়ে তখন এটাকে এখানে একটা ওয়েট স্ক্রাবার বলা হয়। ওয়েট স্ক্রাবার মানে কি, এই দিকে গ্যাসটা উঠতে থাকে আর উপর দিকে শাওয়ারের মতো পানি পড়তে থাকে, ওয়াটার পড়তে থাকে, খেয়াল করো। তাহলে এই গ্যাসটা যখন ওয়াটারের মধ্যে দিয়ে উপরের দিকে যাবে, এইভাবে পাস করবে, সে টেম্পারেচারও লুজ করবে এবং এখানে যে পার্টিকেল গুলো নিয়ে আসছে ওয়াটার সাথে মিশে, ওয়াটার গ্যাস থেকে সেই পার্টিকেল গুলো নিয়ে এই নিচে জমা হতে থাকে, ওয়াটারটা উপর থেকে স্প্রে হতে থাকবে। তো এরপরে গ্যাসটা দিকে বের হয়ে আসবে, বেরিয়ে আসলে ওই গ্যাসের মধ্যে আবার দেখা যাবে যে যেহেতু ওয়াটারের মধ্যে দিয়ে সে আসতেছে, ওয়াটার থাকছে, তো ওয়াটার যদি থাকে তখন এই ওয়াটার সহ গ্যাসটাকে তুমি পাঠালে, তাহলে এটা যখন তুমি আবার বার্নিং করতে যাবা, তখন সেখানে কিন্তু আবার ওই হিট যেটা প্রডিউস হবে সেখানে এফিসিয়েন্সি ইউজ করবে। সেই জন্য এই ওয়াটারটাকে ক্যাচ করার জন্য এখানে আবার ডিমিস্টার যেটা বলা হয়, এখানে ডিমিস্টার বলা হয়। এখানে এই একটা প্রসেস থাকে, একটা সিস্টেম করা থাকে, যখন এই এখানে গ্যাসের মধ্যে যে ওয়াটারটা সেটা সেপারেট হয়ে যায়, তারপরে এখানে তোমার মোটামুটি কুল, এবং কুল মানে কি ঠান্ডা, ড্রাই গ্যাসটা এদিক দিয়ে, ক্লিন গ্যাসটা এদিক দিয়ে বের হয়ে যায়।
এটা হচ্ছে নোড। এখানে এই ওয়েট স্ক্রাবারের বিভিন্ন পার্ট দেখাচ্ছে, যে এখানে বিভিন্ন ধরনের তোমার এই উপর থেকে পানি পড়তেছে, কিন্তু এখানে বিভিন্ন ধরনের তোমার ছাঁকনির মতো আছে, এই ছাঁকনির মধ্যে দিয়ে এগুলো স্টেপে স্টেপে আসতেছে, আর এদিক দিয়ে গ্যাস উঠতেছে, এই কথাটা বলা আছে। এটা হচ্ছে ওয়েট টাইপ। আবার ড্রাই টাইপ যেটা বলা হয়, এটাও ডাস্ট ক্যাচার যেটা বলা হয়, এখানে তোমরা দেখো রিডিউস ডাস্ট 4 থেকে 6 গ্রাম পার মিটার কিউব। আউট অফ শুরু ছিল 20 থেকে 25 গ্রাম পার মিটার কিউব, সেটা থেকে 4 থেকে 6 গ্রামে নিয়ে আসে। হ্যাঁ, ডাস্ট ক্যাচার, কিন্তু এখনো এটা থেকে যায়, এটাও রিমুভ করতে হবে। ক্যান ইউজ, এবং এই ডাস্টটাকে যেটা কমায় নিয়ে আসছে, এই ডাস্টটাকে তুমি সিন্টার প্লান্ট, অর্থাৎ ওই যে ওরগুলো যখন ফাইন হয়ে যায়, সেগুলোর সাথে মিশিয়ে তুমি আবার এটাকে ইউজ করতে পারো। টিপিক্যাল কম্পোজিশন অফ ব্লাস্ট ফার্নেস ডাস্ট ইজ কত? আয়রন 30 থেকে 32, সিলিকা 6 থেকে 7, অ্যালুমিনিয়াম 2 থেকে 3, লাইম 2.5 to 3, সালফার ট্রেসিস, রিমাইন্ডার বাকি যেটা আছে মেজর পোর্শন হচ্ছে কার্বন। ওয়েট স্প্রেয়ার আর এমপ্লয়েড টু রিমুভ দ্য ফাইন ডাস্ট পার্টিকেলস ইউজিং হাই প্রেসার ওয়াটার জেট, যেটা আমি বললাম ওয়াটার জেট থেকে দেওয়া হয়। The dust reduces to 5 milligram per meter cube. দেখো 4.6 গ্রাম থেকে যখন তুমি ওয়েট স্প্রে দিবে, তখন এটা চলে আসবে 5 মিলিগ্রাম পার মিটার কিউব, যেটা 4.6 এই থেকে চলে আসবে। However, the gas is saturated with water. These referred to use the mixture to bring water content down to 5 gram per meter cube. পার মিটার কিউবে তোমার 5 গ্রামে নিয়ে আসে, এটা হচ্ছে ওয়েট স্প্রেয়ার। আর আরেকটা হচ্ছে তোমার ড্রাই গ্যাস ক্লিনার, এখানে তোমার আর এত কিছু ইউজ করা হয় না। এখানে কি করা, এই যে টিউব গুলো তোমরা দেখতেছো, এটাকে ড্রাই স্ক্রাবার বলা হয়, এটাকে ব্যাক ফিল্টার ও ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেট বলা হয়। এখানে কি করা হয়, এখানে যখন আসে, এই যে চারিদিকে টিউব দেখতেছো, এই টিউবের চারিদিকে তোমার ক্লথ, ফাইন ক্লথ, দেখো এখানে। তখন এখানে এই চেম্বারের ভিতর যখন আসে এই গ্যাস গুলা, তখন এই ক্লথের নিচে দিয়ে ঢুকে উপর দিয়ে পাশে ক্লিন ক্লিন গ্যাসটা বের করতে। আর যেগুলো ডাস্ট যেটা আছে, সেটা এই ক্লথের গায়ে লেগে যায়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা তো ক্লথের গায়ে লেগে গেলে এরপরে তো পোরোসিটি, এটা ভ্যান্স হয়ে দেখা যাবে যে পরবর্তীতে এটা আর পাস হবে না, অর্থাৎ এটা ক্লথের যে পোরগুলো সেগুলো ব্লক হয়ে যাবে। যাতে এইগুলা ব্লক না হয়, কিছুক্ষণ পর পরই এখানে একটা ভাইব্রেটর থাকে এবং ওই যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর থাকে, এটা দিয়ে ভাইব্রেট করলেই তখন এই কাপড়ের গায়ে যে লেগে থাকে ডাস্টগুলো, সেগুলো নিচে পড়ে যায়, এই যে এখানে নিচে পড়ে যায়, নিচে পড়ে এটা আবার যখন ক্লিন হয়ে যায়, তখন আবার এখান থেকে এটা পাস করতে হবে। এইভাবে করে এটা করা হয়। এটা সুবিধা কি, ডাস্ট দ্যাট ইজ রিমুভড অলমোস্ট ওয়াটার ফ্রি, এখানে কোনো ওয়াটার অ্যাড হয় না। তারপর হচ্ছে হিট ডাজ নট ডিক্রিজ অ্যাজ দ্য ওয়েট, তোমার 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড যে হিট নিয়ে আসে, এখানে অল্প পরিমাণে ডিক্রিজ করে। যেমন ওখানে দেখুন রুম ওয়াটার টেম্পারেচারে, রুম টেম্পারেচারে চলে আসে, আসে না। হাই টপ প্রেশার ডিরেক্টলি কাপলড উইথ গ্যাস টারবাইন, এখানে যেহেতু তোমার প্রেশারটা রিডিউস হয় না, অতএব এটা তোমার এখানে যে গ্যাসটা বের হবে, এটা সরাসরি তুমি গ্যাস টারবাইনে তুমি ইউজ করতে পারবা। In a such situation, the enthalpy of the blast furnace gas as well as high pressure enhances power generation by almost 40%. তুমি যদি ড্রাই টাইপ গ্যাস ক্লিনার সিস্টেম ইউজ করতে পারো, তোমার পাওয়ার জেনারেশনটা 40% তোমার ইনক্রিজ করবে, এই এনহ্যান্স করবে। এটাই মোটামুটি আমাদের আজকের লেকচার। তোমরা কি শুনতে পাচ্ছিলা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, এরপরে তোমাদের ক্লাস আছে? তোমাদের কি ক্লাস আছে? নাজমুল, নাজমুল, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি এখানে। আমি এগুলা তোমাদের লেকচার নোট গুলা দিয়ে দিব, বিশেষ করে রিডিং মেটেরিয়াল গুলা। এর আগে কত পর্যন্ত দেওয়া হয়েছে? তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল না আরো পরে? নেওয়ার কথা ছিল স্যার। হ্যাঁ, স্যার ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল স্যার। এই উইকে ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, এই তো? ফ্ল্যাগের উপর একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে তোমরা আমাকে ডেটটা জানাবা নেক্সট উইকে কবে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। জি স্যার। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।